আহ, আজকের ডেট হচ্ছে তোমার কত তারিখ, 2 তারিখ সম্ভবত, হ্যাঁ 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি, 2-12-25। আমরা পড়ছি চলতরঙ্গ। কেউ না শুনতে পারলে আমাকে চিৎকার করে জানাবে। হুম। তার আগে চলতরঙ্গ পড়ার আগে আমরা হালকা জাস্ট ডিসকাস করতে চাইছি যে প্রিভিয়াস ডে এক্সামটা কেমন ছিল। প্রিভিয়াস ডেজ এক্সাম যেটা ছিল সেটা প্রথম কোশ্চেন সম্ভবত আমি দিয়েছিলাম একটা মাস স্প্রিং। ফার্স্ট প্রবলেম, যেটা সেটা হচ্ছে মাস স্প্রিং প্রবলেম। এখানে কিন্তু অনেকেই ভুল করেছো, আমি দেখলাম প্রায় অনেকেই ভুল করেছো। মানে পুরোটা আমার মনে নেই কে ভুল করেছো কে ঠিক করেছো। তবে ওখানে কিন্তু চাঁদে নিয়ে চলে যাও, আমি বলেছিলাম মাস আর স্প্রিং যদি একই থাকে, এটা এম আর এটা কে, এটা চাঁদে নিয়ে চলে যাও, পৃথিবীর কেন্দ্রে নিয়ে চলে যাও, উপগ্রহে নিয়ে চলে যাও, যেখানেই নিয়ে চলে যাও, এর টাইম পিরিয়ড কিন্তু T = 2π√m/k হবে। তাহলে চাঁদে নিয়ে গেলে এবার তোমাদেরকে আমি বিভ্রান্তিতে ফেলার জন্য আমি কি করেছিলাম, আমি করেছিলাম উল্লম্ব ভাবে আমি দুলিয়েছিলাম, উল্লম্ব ভাবে দুলিয়েছিলাম। এটা Km, এটা আর্থে, আর এটা মুনে, যাতে করে তোমরা খানিকটা ভুল বোঝো এবং আহ, ভুল করে ফেলো। তো মুনে যেহেতু, এখানে যেহেতু ওজনটা বেশি mg, এখানে হবে mg/6। তার মানে তার জন্য কি হবে, এর সাম্যাবস্থানটা একটু উপরে থাকবে, সাম্যাবস্থানটা উপরে থাকবে, কিন্তু এর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি জানতাম যে এখানে কিছু পরিমাণ হালকা করে তোমাদের কনসেপচুয়াল হালকা গন্ডগোল থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে টাইম পিরিয়ড একই থাকবে। বাদ বাকি দেখছি মোটামুটি প্রায় সবাই করে ফেলেছো, কয়েক মানে মোটামুটি করে ফেলেছো, কিন্তু এই কোশ্চেনটাই দেখলাম অনেকের প্রবলেম আছে। সুমিয়া তুই কি করেছিস বল, আমার মনে নাই। চেঞ্জ করেছিস না কি করেছিস? একই থাকবে, ভেরি গুড, তাহলে ঠিক করেছো। আর এখানে নীলিমা কি করেছিলিস, একই না আলাদা? √6 বা 6 কিছু একটা করে দিয়েছিস, তাই তো? আর সবাই, অমর্ত্য, আলাদা করেছিলিস না একই করেছিলিস বল? পরীক্ষায় দিসনি? পরে কিন্তু দিয়ে দিস, ঠিক আছে? সোনু কি করেছিলিস, একই না আলাদা? তাহলে ঠিক করেছো। প্রিয়ন্তন, মেসেজে কনভারসেশন করছে মাঝে মাঝে। একই করেছি, আচ্ছা ঠিক আছে, একই করেছে, তাহলে ঠিকই করেছে। তাহলে অনেকেই ঠিক করেছিস। তা আমি অনেকে ভুল দেখলাম কি করে, যাই হোক অনেক ভুলও আছে তার মানে। এনিওয়ে, তার মানে যারা মোটামুটি এই এই জিনিসটা খুব সুন্দরভাবে শুনেছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক হয়েছে, এবং এটা ভুল হয় বলে আমি এই প্রবলেমটা দিয়েছি। বাদ বাকি দেখলাম মোটামুটি সবাই তোমার ভালোই করেছো, খারাপ কিছু করনি, খুব সুন্দর করেছো। ভেরি হ্যাপি যে মোটামুটি এই 3 নাম্বারটা বাদ দিলে 27 অনেকেই পাচ্ছ, এই 3 নাম্বার যারা ঠিক করেছে প্রায় অনেকেই 30 পাচ্ছ। আই এম ভেরি হ্যাপি। ওকে, নেক্সট চলো আমরা পড়ছিলাম চলতরঙ্গ। চলতরঙ্গর ক্ষেত্রে আমরা মোটামুটি চ্যাপ্টারটার সমস্ত ডিটেলস আমরা কমপ্লিট করেছি। এখানে কি কি প্রবলেম পড়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে এখানকার প্রবলেম বলতে, এখানকার প্রবলেম কিন্তু খুবই ইজি, ঠিক আছে? যেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি যদি নিউমেরিক্যাল গুলো তোমাদেরকে বলি কোন কোন জায়গা থেকে নিউমেরিক্যাল পড়ে, এবং শব্দের আচ্ছা এবার প্রতিধ্বনিটাও ঢুকিয়ে দিয়েছে। এনিওয়ে ঠিক আছে, দেখছি। তোমাদের আগের দিনের একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা তোমরা কেউ কিন্তু করে উঠতে পারোনি। y = 5 sin 100πt মাইনাস মনে হয় 30x - 40y বা কিছু একটা দিয়েছিলাম এরকম, এত মিটার। আমি জিজ্ঞেস করেছিলাম তরঙ্গের গতির অভিমুখ কি। ইট ওয়াজ দ্য কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কনসেপচুয়াল কোশ্চেন। এই কনসেপচুয়াল কোশ্চেন গুলো যখন তোমরা রেডি করে নেবে, তখন তোমাদের জীবনে কনফিডেন্স প্রচুর বেড়ে যাবে, ভয় পাবে না। এখানে দেখো, মজার কথা,
আমরা যখন দেখেছি y ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যখন তখন এটা কোন দিকে যায়, অভিমুখ কোন দিকে? y ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি প্লাস কে এক্স যদি হয়, অভিমুখ কোন দিকে? বলতে থাকো সব, বলো কোনটা কোন দিকে? মাইনাস কে এক্স হলে কোন দিকে বল? বল। তাহলে এটা হচ্ছে পজিটিভ এক্স দিকে, প্লাস কে এক্স মানে নেগেটিভ এক্স দিকে। যদি আমরা বলি y ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি মাইনাস কে জেড যদি বলি, তাহলে কোন দিকে? জেড দিকে। যদি আমি এটাকে এরকম বলি y ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি মাইনাস কে ওয়াই যদি বলি, তাহলে কোন দিকে হবে? কে ওয়াই, সরি, কে ওয়াই যদি বলি, তাহলে হবে পজিটিভ ওয়াই দিকে। তাহলে এবার আমি কি করেছি, এক্সও দিয়েছি, এখানে এক্সও দিয়েছি, মাইনাস কে এক্সও দিয়েছি, মাইনাস কে ওয়াইও দিয়েছি। তাহলে কে যদি একটা ভেক্টর হয়, কে যদি একটা ভেক্টর হয়, তাহলে ভেক্টর রাশির দুটো মান আছে, একটা কে এক্স আছে, একটা কে ওয়াই আছে। আর আমরা জানি যে কে এর যে দিক, ওয়েভ ভেক্টর, কে মানে হচ্ছে ওয়েভ ভেক্টর, তার যে দিক, সেই দিকটাই নির্দেশ করে তরঙ্গের গতির অভিমুখকে। তার মানে অ্যাকচুয়ালি যদি আমরা বলি জেনারেল ইকুয়েশন কি, সাধারণ সমীকরণ কি, জেনারেল ইকুয়েশন অফ প্রপাগেটিভ ওয়েভ যদি আমি জিজ্ঞেস করি, প্রপাগেটিভ ওয়েভ, চলতরঙ্গের সাধারণ সমীকরণ যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে এটা হবে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ডট আর, যেখানে কে হচ্ছে ওয়েভ ভেক্টর, ছোট হাতের কে, কিন্তু ছোট হাতের কে হচ্ছে ওয়েভ ভেক্টর, এটা সমান কে এক্স আই ক্যাপ প্লাস কে ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ, যেখানে আর সমান হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার মানে এই সমীকরণটাকে যদি আমরা খোলসা করে লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এক্স, ডট প্রোডাক্ট করলে খালি এইগুলোই থাকবে, কারণ আই ডট জে সমান জিরো, আই ডট কে সমান জিরো, জে ডট আই সমান জিরো, তাহলে শুধু আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে থাকবে, মাইনাস কে ওয়াই ওয়াই মাইনাস কে জেড জেড। এইটা হলো আমার সমীকরণ। যদি এরকম থাকে, তাহলে কোন দিকে, ডাইরেকশন কি? তাহলে তখন ডাইরেকশন যদি আমি বলি, তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক যদি আমি বলি, তাহলে এইটা সমান হবে এন ক্যাপ সমান হচ্ছে কে ভেক্টর বাই মড কে ভেক্টর। এটা হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর শুধু দিক নির্দেশ করে। তাহলে কে ভেক্টর মানে কি গো? কে এক্স আই ক্যাপ, কে ওয়াই জে ক্যাপ, কে জেড কে ক্যাপ, এগুলো সব মাইনাস আছে বলেই এটা প্লাস হবে, কারণ এখানে মাইনাস আছে। এখানে যদি কোনোটা প্লাস থাকতো, তাহলে সেই জিনিসটা মাইনাস হতো। তাহলে এটা হবে কে এক্স আই ক্যাপ প্লাস কে ওয়াই জে ক্যাপ প্লাস কে জেড কে ক্যাপ ডিভাইডেড বাই কে এর মান কত, রুট ওভার অফ কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার। এটা হবে আমার দিক। তাহলে এবার আমার প্রবলেমের ক্ষেত্রে কি হবে বলো? পারবে না, পারবে না? আবার প্রবলেম, আমাদের প্রবলেম কিছু একটা ছিল, y ইকুয়াল টু a সাইন 100 পাই টি মাইনাস সাপোজ 30x মাইনাস 40y। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমরা এটাকে তুলনা করব কার সাথে, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এক্স মাইনাস কে ওয়াই ওয়াই। তাহলে এখান থেকে তুলনা করলে আমরা পাবো
তুলনা যদি আমরা করি, তাহলে আমরা পাবো কে এক্স সমান 30 কিছু একটা একক, কে ওয়াই সমান 40 কিছু একটা একক, সেম একক। তাহলে কে সমান রুট ওভার অফ কে জেড তো নেই, তাহলে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার। তাহলে আমি 30 40 বুদ্ধি করে দিয়েছিলাম যাতে করে 50 আসে। 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান হচ্ছে 50। তাহলে তরঙ্গর দিক কোনটা? তরঙ্গের প্রবাহের দিক যদি আমি বলি, সেটা হচ্ছে ইকুয়াল টু সেম অ্যাজ তরঙ্গ ভেক্টরের দিক। তরঙ্গ ভেক্টরের দিক তার মানে হচ্ছে কে ক্যাপ, তার মানে হচ্ছে কে ভেক্টর বাই মড কে। তার মানেই হচ্ছে তোমার 30 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ বাই 50। এটাই হচ্ছে দিক, এটাই অ্যান্সার। এটা বুঝতে পারলে হ্যাঁ কি না একটু আওয়াজ দিয়ে বলো আমাকে। প্লিজ রেজ ইউর ভয়েস। বুঝছো না বুঝছো না? আর সবাই আমার তো হ্যাঁ বলেছে। আর সুমিয়া, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এগুলো। নর্মালি 45 কোণ করে কিন্তু নেই এখানে। প্রিয়ন্তন বলেছে যে 45 কোণ, না 45 কোণ তো হচ্ছে না। এখানে কে ভেক্টর যেটা, সেটা আসছে তোমার 3-এর 5 আই ক্যাপ প্লাস 4-এর 5 জে ক্যাপ। তাহলে এখানে যদি আমি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বলি, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই দিকে দেখো দেখাচ্ছে 3-এর 5, এই দিকে দেখো দেখাচ্ছে 4-এর 5। তার মানে ডাইরেকশনটা কোন দিকে হবে? এই বরাবর হবে। তাহলে এক্স অক্ষের সাথে যদি আমি অ্যাঙ্গেল ধরি ফাই, তাহলে ট্যান ফাই সমান এইটা হচ্ছে 4-এর 5 বাই 3-এর 5, মানে 4-এর 3। তাহলে ফাই ইকুয়াল টু কত হবে? এটা 53 ডিগ্রি না 57 ডিগ্রি হয় সম্ভবত। এটা কত ডিগ্রি হয় গো? 4-এর 3 হলে 37 আর 53, সম্ভবত 53। চেক করে নিও, আর 57 কিনা চেক করে নিও। মনে হচ্ছে 53। ওকে, এটা হবে অ্যাঙ্গেল। 45 কিন্তু হবে না, গ্রেটার দ্যান 45 উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এবার এটার সাথে তোমাদেরকে নেক্সট যেটা জিজ্ঞেস করবো, যে ইকুয়েশন দেখে, সমীকরণ দেখে অনুদৈর্ঘ্য না তির্যক কি করে বুঝবে? তো আমি কিছু লিখবো, তোমরা বলবে অনুদৈর্ঘ্য না তির্যক। ধরেন আমি দুটো ইকুয়েশন লিখছি। y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ওয়াই, z ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ওয়াই, x ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ওয়াই। এগুলোর মধ্যে থেকে কে বুদ্ধি করে বলতে পারবে কোনটা অনুদৈর্ঘ্য কোনটা তির্যক? কেন এটাকে তুমি অনুদৈর্ঘ্য বলছো কেন? কেন যাবে? একই একই দৈর্ঘ্য বরাবর কেন যাবে? এই ওয়াইটা কি আগে বলো তো? এটা কার ওয়াই? তরঙ্গের না কণার? এই এটা কণার। ভেরি গুড। দিস ইজ কণার সরণ। এটা কণার সরণ। সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা সাপেক্ষে। এই ধরনের নিখুঁত আমাদের বুঝতে হবে, তবেই আমরা বলবো ফিজিক্স বুঝি। তা না হলে গাধাগুরুর সাথে একই দলে চলে যাব আমরা। এটা হচ্ছে সাম্যাবস্থান সাপেক্ষে কণার সরণ। আর এইদিকে তরঙ্গর দিক এইটা বোঝাচ্ছে। এই জায়গা থেকে আমরা তরঙ্গের দিক বুঝতে পারছি, তরঙ্গের প্রবাহের দিক বুঝতে পারছি। তাহলে দেখো তো, তরঙ্গের প্রবাহের দিক এইদিকে কি? এটাও তো y অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। আর কণা কাঁপছে কোন দিকে? সেটাও y অক্ষ বরাবর। তাহলে এটা অনুদৈর্ঘ্য।
রাইটলি পয়েন্ট আউট অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এই দুটো কি হবে এবার বলো? এই দুটো হবে তির্যক। কারণ কণা কাঁপছে জেড অক্ষ বরাবর, তরঙ্গ যাচ্ছে y অক্ষ বরাবর। কণা কাঁপছে এক্স অক্ষ বরাবর, আর তরঙ্গ যাচ্ছে y অক্ষ বরাবর। এই দুটো হচ্ছে তির্যক তরঙ্গ। ওকে? গট ইট? বুঝতে পেরেছো সবাই? নীলিমা, ঠিক আছে? ঠিক? ওকে। নেক্সট আমরা তোমার এখানে যেহেতু তোমাদের কিছু আ মা প্রতিধ্বনির কিছু আছে, সেটা আমরা একটু হালকা করে বলে দিই। এখানে যেটা বলেছে তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, শোষণ হয়, বিকিরণ হয়, কি হয় না হয় আমরা এগুলো বলে দিচ্ছি। তাহলে চলতরঙ্গ যখন এক মাধ্যম থেকে চলতরঙ্গের ধর্ম সমূহ কি ধর্ম রয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো চলতরঙ্গ যেহেতু চলছে, তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়বে। তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি আপতিত হয়, তাহলে কি ঘটনা ঘটবে? আপতিত হলে কি হতে পারে? ১ নাম্বার হতে পারে, প্রথম হতে পারে প্রতিফলন। আবার প্রথম মাধ্যমে কিছু অংশ ফেরত এলো। ২ নাম্বার হচ্ছে প্রতিসরণ। ওই মাধ্যম দিয়ে বেরিয়ে চলে গেল একটা অন্য অ্যাঙ্গেলে। ৩ নাম্বার হচ্ছে শোষণ। কিছুটা শব্দ শক্তি মানে তরঙ্গ শক্তি শোষিত করে নিল। ৪ নাম্বার হচ্ছে বিচ আ দেয়নি বিক্ষেপণ। স্ক্যাটারিং। ৫ নাম্বার হচ্ছে, সব আমি বলব। অপবর্তন। ৬ নাম্বার হচ্ছে সমাবর্তন। ৭ নাম্বার হচ্ছে ব্যতিচার। এত কিছু ঘটনা ঘটতে পারে। এত কিছু ঘটনা ঘটতে পারে। তার মধ্যে আমরা এই যে এতগুলো জিনিস তরঙ্গের ক্ষেত্রে সব কিন্তু ক্লাস 12 এ বিশাল চর্চিত। ক্লাস 12 এর পুরো আ অপটিক্স যেটা অপটিক্স যেটা আছে সেটা আলোর ক্ষেত্রে এগুলো সব ব্যাখ্যা করবে। প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, শোষণটাও হয়তো হালকা করবে। অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এই সমস্ত জিনিস পুরো ক্লাস 12 এ ডিসকাশন হবে। কি জিনিস সেটা আমি বলে দিই। প্রতিফলন আমরা জানি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে ওই বিভেদ তল থেকে কিছু অংশ আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাটাকে প্রতিফলন বলে। আলোর কিছু অংশ ফিরে আসে। কিছু অংশ একটা হালকা অ্যাঙ্গেল করে সেকেন্ড মাধ্যম দিয়ে চলে যায় অন্য একটা অ্যাঙ্গেলে। সেই ঘটনাকে প্রতিসরণ বলা হয়। কিছু শক্তি যদি মাধ্যমে যে কণাগুলো আছে তারা যদি অ্যাবজর্ব করে নেয় এবং তারা কাঁপছে, যে তাদের যদি বিস্তার বেড়ে যায়, তাহলে আমরা বলবো শক্তি খানিকটা শোষিত হয়েছে। বিক্ষেপণ মানে তোমরা জানো, আলোর ক্ষেত্রে বিক্ষেপণ তোমরা জানো যে একটা প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলো আমরা পাঠিয়ে দিই, তাহলে এটা বিভিন্ন আলোতে ভেঙে যায়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বিক্ষেপণ বলে। অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, এই সমস্ত জিনিসগুলো আমরা ক্লাস 12 এ ভালো করে বুঝবো। এগুলো এখন বোঝার দরকার নেই। খালি একটা জিনিস মনে রাখবে, এই যে সমবর্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন, পোলারাইজেশন, এই পোলারাইজেশনটা কেবলমাত্র তির্যক তরঙ্গের হয়। কেবলমাত্র তির্যক তরঙ্গের বৈশিষ্ট্য। যদি তির্যক তরঙ্গ বলে তার ক্ষেত্রেই অপবর্তন হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো অপবর্তন হয় না। সমবর্তন হয়। ইংরেজিতে এটাকে বলা হয় পোলারাইজেশন। খালি এইটুকু মনে রাখো, বাদবাকি জিনিস তোমাদের এখানে মনে রাখার দরকার নেই। আমরা এখানে কোন জিনিসটাকে ফোকাস করব? আমরা এখানে ফোকাস করব প্রতিফলনটাকে। প্রতিফলন প্রতি প্রতিফলনের ক্ষেত্রে কি হয়? কখনো প্রতিফলন যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখতে হবে যে প্রতিফলক কিরকম হবে? কেমন সাইজের হবে? এখানে তোমাদের যেটা সবথেকে আমার লাগলো, সেটা হচ্ছে তরঙ্গের আগে শব্দ তরঙ্গ পরের চ্যাপ্টারে আছে। কিন্তু এখানে শব্দ তরঙ্গটা দিয়ে দিয়েছে। তো যাই হোক দিয়েছে যখন, তখন করিয়ে দিই। শব্দ তরঙ্গের ক্ষেত্রে শব্দ তরঙ্গ কিন্তু একটা স্থিতিস্থাপক তরঙ্গ। এই তরঙ্গটা নিয়েই কিন্তু ক্লাস 11 টা আমাদের রয়েছে। আর আলোক তরঙ্গ নিয়ে যা কিছু আলোচনা ক্লাস 12 এ রয়েছে। সুতরাং আলোক তরঙ্গ নিয়ে আমরা কোনো আলোচনা আপাতত করব না। কিন্তু মাঝে কম্পেয়ার করব।
শব্দ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা খুব তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশ বড় হয়, কয়েক মিটার হয়, কয়েক মিটার হয়। আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য, আলোকের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হয় কিরকম হয় তোমাদের একটু আইডিয়া আছে? তোমরা তো খানিকটা পড়েছো। বামার শ্রেণী। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিরকম হয়? 350 থেকে 650 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি? 10⁻⁹ তার মানে যদি আমি 500 ধরি, তাহলে 500 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে এটা 5 ইন্টু 10⁻⁷ মিটার। তাহলে ভেরি স্মল। সেই জন্য প্রতিফলন করতে গেলে আলোর ক্ষেত্রে দেখবে একটা ছোট্ট যদি কাঁচের অংশ থাকে তাহলেই প্রতিফলিত হয়, কিন্তু শব্দের ক্ষেত্রে প্রতিফলন হতে গেলে বেশ বড় একটা প্রতিফলক হতে হয়, অ্যাটলিস্ট কয়েক মিটার বড় হতে হবে, নাহলে প্রতিফলন করবে কি, ওকে তো টপকে চলে যাবে। তাই প্রতিফলক শব্দের ক্ষেত্রে বড় সাইজের হয়। বড় সাইজের হয় কিরকম? এক্সাম্পল কিরকম? যেমন ধরে নাও পাহাড়, যেমন ধরে নাও পাহাড় বানান পাহাড়, যেমন ধরে নাও একটা বিরাট উঁচু দেওয়াল, এটসেট্রা। কিন্তু যদি আমরা আলোর ক্ষেত্রে বলি, আলোকের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ছোট্ট একটা তোমার যে কপালের টিপ পড়ো, সেই টিপেও প্রতিফলন হয়। ছোট্ট টিপ যদি হয়, একদম মাইক্রোস্কোপিক লেভেলের যদি হয় তাহলে হয়। বড় কাজ হলে তো হতেই পারে। তার মানে আলোর ক্ষেত্রে প্রতিফলনের জন্য প্রতিফলক ছোট্ট হলেও চলে। এটা হচ্ছে ডিফারেন্স। মনে রাখবে প্রতিসরণের সময় যে কোনো ধরনের প্রতিসরণ যখন হবে, তখন মনে রাখবে তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয়। তাহলে এবার বেগের পরিবর্তন যদি আমি বলি, যে শব্দর ক্ষেত্রে ধরে নাও এটা হচ্ছে, শব্দর ক্ষেত্রে আমরা আলোচনা করছি। শব্দর ক্ষেত্রে এইদিকে ধরে নাও হচ্ছে তোমার জল, আর এইদিকে ধরে নাও বাতাস, আর এইটা হচ্ছে বিভেদ তল। এবার ধরো শব্দ এলো, এইবার এই যে অভিলম্ব, এখান থেকে ও দূরে সরে যাবে না কাছে চলে যাবে, কি মনে হয়? তোমরা তো আলোর ক্ষেত্রে ক্লাস 10-এ পড়েছো, এটা শব্দের ক্ষেত্রে। আলোর ক্ষেত্রে তোমরা এখানে তোমরা যেহেতু জানো আলোকের ক্ষেত্রে কি হয়, আলোকের ক্ষেত্রে এটা যদি জল হয়, এটা যদি বাতাস হয়, তাহলে আমরা কি জানি? বাতাস থেকে এরকম করে জল এসে পড়বে, জলে এসে পড়বে, তারপরে ও অভিলম্বের দিকে সরে আসবে। তার মানে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, তাহলে আমরা জানি আর ইজ লেস দ্যান আই, যেহেতু জল হচ্ছে ঘন মাধ্যম, বাতাস হচ্ছে লঘু মাধ্যম। এই যে ঘন আর লঘু বলি, এটা কেন বলি তোমরা জানো? কোন মাধ্যমকে আমরা ঘন মাধ্যম বলবো? কোন একটা তরঙ্গের সাপেক্ষে কোন মাধ্যমকে আমরা ঘন মাধ্যম বলবো? কেউ বলতে পারবেন? কোন একটা তরঙ্গ সাপেক্ষে বা তরঙ্গের জন্য কোন মাধ্যমকে আমরা ঘন মাধ্যম বলবো? নীলিমা আলোকপাত কর। যা মনে হয় বল। আমরা যেহেতু শিখছি, বলো। নেহি, নেহি। ইট ওয়াজ, যে মাধ্যমে, এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে যে মাধ্যমে বেগ কমে যায়। এই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম আমরা বেগ দিয়ে কিন্তু ডিসিশন নিই, বা প্রিয়ন্তন যেটা বলেছো সেটা একদম পারফেক্ট বলেছো, যে মাধ্যমে বাধা বেশি হবে। তাই এবার মজা কি? মজাটা দেখো, বাধা বেশি হবে যেটা, সেটাও কিন্তু অনেকাংশে সঠিক নয়।
মজাটা দেখো কেমন কেমন ডিফারেন্স। তাহলে আমরা আমরা এখানে আহ, ওই পাতায় আমরা চলে যাই ডিসকাশনটা করার জন্য। এই যে তরঙ্গ সাপেক্ষে তরঙ্গ সাপেক্ষে বা কোনো একটা তরঙ্গের জন্য ঘন বা লঘু, এটা ওর ডেনসিটি দিয়ে নির্ভর হয় না। এটা ওর মাধ্যমের মাধ্যমের ঘনত্ব, সান্দ্রতা, এগুলির উপর শুধুমাত্র এগুলির উপর নির্ভর করবে, এগুলির উপর শুধুমাত্র নির্ভরশীল নয়। নির্ভরশীল নয়। ঘন মাধ্যম মানে ঘনতর মাধ্যম মানে বেগ সেখানে কমবে। লঘুতর মাধ্যম মানে তরঙ্গের বেগ বেড়ে যাবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। তরঙ্গের বেগ বাড়বে। এবার মজার কাণ্ড দেখো, মজার কাণ্ড হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়বো, যেহেতু শব্দটা আগে দিয়ে দিয়েছে তাই আমি বলেই ফেললাম। শব্দের বেগ শব্দের বেগ বাতাসে, মোটামুটি আমাদের বাতাসের ক্ষেত্রে 330-এর কাছাকাছি মিটার পার সেকেন্ড হয়। জলে সেটা মোটামুটি 1000-1500 কাছাকাছি, 1050, 1100 এরকম মিটার পার সেকেন্ড হয়। আবার যদি লোহাই বলি, লোহা টোহা কোনো একটা ম্যাটেরিয়ালে বলি, তো 3000 মিটার পার সেকেন্ড হয়। তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে কে ঘনমাধ্যম? হ্যালো হ্যালো হ্যালো, বাতাস হচ্ছে ঘনমাধ্যম। জল হচ্ছে রিলেটিভলি লঘু মাধ্যম। লোহা হচ্ছে আরো লঘু মাধ্যম। তার মানে বুঝতে পারছো, ডেনসিটি দিয়ে আমরা সান্দ্রতা দিয়ে ব্যাখ্যা করতে পারি না। তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা যদি ছবি আঁকি, তাহলে শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শব্দ তরঙ্গের ক্ষেত্রে শব্দ তরঙ্গের ক্ষেত্রে বাতাস হলো ঘনতর মাধ্যম। কখন? যদি আমরা আলোচনা করি বাতাসের সাপেক্ষে, যদি আমরা আলোচনা করি জল, তাহলে হচ্ছে লঘুতর। আর তিনজনের মধ্যে যদি আমরা আলোচনা করি, এখানে লোহা যদি ধরি, লোহার দণ্ড, তাহলে হচ্ছে লঘুতম, এটা ঘনতম, যদি আমরা তিনজনের মধ্যে আলোচনা করি। তাহলে আমরা যদি এখানে আঁকি, এইটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে এয়ার, এইটা হচ্ছে তোমার বিভেদ তল, এইটা হচ্ছে তোমার ধরে নাও অভিলম্ব। তাহলে এই বরাবর যদি এয়ার দিয়ে ঝোঁকে শব্দ তরঙ্গ এমনি করতে করতে, তাহলে কিন্তু ও বেশি কোণ নিয়ে বেরিয়ে যাবে। এখানে আই, এটা আর, তাহলে আর গ্রেটার দেন আই হবে। কারণ এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, এটা হচ্ছে ডেন্সার। সো ডেন্সার মিন নট ডেন্সিটি, ইট ডিপেন্ডস অন স্পিড। আলোর ক্ষেত্রে যে বেশি ডেন্স হয় সেখানে বেশি স্পিড কমে যায়। তার জন্য আলোর ক্ষেত্রে ডেন্সার আর রেয়ারারটা প্রায় খাপে খাপ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু হয় না। এবার মজার কথা আমি বলি, এই যে তরঙ্গটা একটা তল থেকে অন্য তলে গেল, এখানে বেগ বেশি, এখানে বেগ কম। তাহলে বেগ কম থেকে বেগ বেশি হয়ে গেল, তাহলে মাধ্যমের কি এমন জিনিস বাড়লো? এই যে তরঙ্গের বেগ মানে আমরা জানি, এই যে বেগ যেটা ভি সমান আমরা জানি এন ল্যামডা। তাহলে এখানে এন ওয়ান ল্যামডা ওয়ান, আর এখানে ভি টু সমান এন টু ল্যামডা টু ধরে নিলাম। তাহলে ভি ওয়ান সমান এন ওয়ান ল্যামডা ওয়ান, ভি টু সমান এন টু ল্যামডা টু। এখানে আমি বলছি বেগ বেশি, তাহলে ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান। তাহলে কোন কোন জিনিস বেশি হবে? যখন বাতাস থেকে জলে ঢুকে যাবে শব্দ, তখন কোন কোন জিনিস বেশি হবে? ক্যান ইউ অ্যান্সার? কেউ বলতে পারবে? ভেরি গুড। মনে রাখবে, কোনো তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তার কারণ কি?
পার সেকেন্ডে যটা ওয়েভ গেছে তটা ওয়েভই পার সেকেন্ডে তাকে ফলো করাতে হবে, তাকে পাঠাতে হবে। নইলে নইলে ইনফরমেশনের ডিসকন্টিনিউটি থেকে যায়। আমি যে পার সেকেন্ডে যে কথাগুলো বলছি সেগুলো পার সেকেন্ডে তো পাঠাতে হবে। তার বেগ আলাদা হয়ে যাচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। ভেরি গুড। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি v2 ইজ গ্রেটার দেন v1 যদি হয়, এই v2 মানে হচ্ছে এটা জল, এইটা হচ্ছে বাতাস। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি অর n2 lambda 2 is greater than n1 lambda 1, বাট বাট মনে রাখতে হবে n1 equal to n2, কম্পাঙ্ক বিভেদ তল কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে অপশন আর বাঁচলো না, এই দুটো উড়ে গেল। তাহলে অবশ্যই ল্যামডা 2 ইজ গ্রেটার দেন ল্যামডা 1, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে লঘুতর মাধ্যমে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ওকে, এই সমস্ত ছোট ছোট জিনিস আমরা বুঝলাম। এইবার আমরা বুঝবো প্রতিধ্বনি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শব্দের ক্ষেত্রে আমরা প্রতিধ্বনি আমরা মাঝে মাঝে বুঝতে পারি। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরে নাও একটা চল তরঙ্গের প্রতিফলন। একটা এক্সাম্পল আমি দিই। চল তরঙ্গের প্রতিফলন হলে সমীকরণের কি বদল হয়? সমীকরণের কি বদল হয়? এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা অধরা থাকে এবং তখনই তোমরা কিন্তু নিট জয়েন্ট এন্ট্রান্সে আটকে যাবে। আর এইগুলো যখন সঙ্গে সঙ্গে জেনে যাবে খুব ইজিলি কিন্তু নিট জয়েন্ট এন্ট্রান্সে তোমরা এই করবে। এবার কিন্তু নিটে আর অপশন নেই, এক্সট্রা কোশ্চেন নেই। 3 ঘন্টা 15 মিনিট ছিল, 3 ঘন্টা করে দিয়েছে। সব কোশ্চেন উইল বি সিমিলার, বাট কাট অফ মার্কস কিন্তু কমবে। তো যদি সঠিক অ্যান্সার তোমরা দিতে পারো তো সুন্দর কিন্তু চান্স পাওয়ার একটা চান্স রয়েছে। ওকে, দেখো আমি ইকুয়েশনটা লিখছি। কোনটা লিখবো? যে কোনো একটা ইকুয়েশন লিখছি। ধরে নাও এখানে আছে প্রতিফলক, এই দিকে যাচ্ছে তরঙ্গ। ঠিক, তরঙ্গ যাচ্ছে। তাহলে প্রতিফলন এটা হচ্ছে আপতিত তরঙ্গ, আপতিত তরঙ্গ এদিকে যাচ্ছে। তাহলে প্রতিফলিত তরঙ্গ কি হবে? এইটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। ধরে নাও এই যে অক্ষটা আমরা এঁকেছি এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, আর এই যে পারপেন্ডিকুলার ডাইরেকশন এটাকে ধরে নাও ওয়াই। তাহলে কণার কণার কম্পন হবে ওয়াই। তার মানে আমরা তির্যক তরঙ্গ ধরেছি। এটা তির্যক ধরি অনুদৈর্ঘ্য ধরি সব একই হবে। তির্যক হলে বুঝতে সুবিধা হয়। তির্যকেও যা হবে অনুদৈর্ঘ্যতেও ইকুয়েশন তাই হবে, খালি একটু তফাৎ হবে। এখানে যেমন ওমেগা টি মাইনাস কে এক্স লিখবো, ওখানে লিখবো মাইনাস কে ওয়াই, বা ওটা এক্স ইকুয়াল টু সেটা লিখবো। তাহলে তির্যকের ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? আপতিত তরঙ্গের ইকুয়েশন কি হবে? ধরে নাও আমি এরকম লিখলাম আপতিত তরঙ্গ y সমান, কারণ কণা কাঁপবে y দিকে, অ্যামপ্লিচিউড ধরে নাও a ধরলাম, a কণার কম্পনের অ্যামপ্লিচিউড সাইন ওমেগা টি এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে মাইনাস কে এক্স না প্লাস কে এক্স? হ্যালো 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 হ্যালো, মাইনাস কে এক্স না প্লাস কে এক্স? মাইনাস কে এক্স। এইটা হলো আপতিত রশ্মি। এবার বলো তো দেখি এখানে যখন ধাক্কা খেলো তখন তরঙ্গ এখানে শুরু হলো, তাহলে এই তরঙ্গটা যেটা শুরু হলো সেটা এখানে ধাক্কা খাওয়ার পর কি হবে? এর এর কি চেঞ্জ হবে?
এক নাম্বার হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবে, আর একটা কি হবে বলো তো দেখি বুদ্ধি করে। দেখো এই জায়গাটা যদি আমরা জুম করি তাহলে আমরা দেখতে পাবো এটা এলো, এটা যদি দেওয়াল দেখি, এটা এলো এই বরাবর, কিন্তু ব্যাক করলো না তো এই বরাবর, এই বরাবর তো ব্যাক করলো না, ব্যাক করলো কোন দিকে, এই বরাবর। এই যে ব্যাক করার প্রসেস, এতে একটা এক্সট্রা ফেজ অ্যাড হয়, একটা ফেজ ডিফারেন্স হয়। কত ডিফারেন্স হয়? পাই, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা সিনসিয়ারলি মনে রাখতে হবে যে যখনই প্রতিফলন হয়, কোনো যখনই প্রতিফলন প্রতিফলক দিয়ে প্রতিফলিত হয়ে ব্যাক করে আসে, তখন প্রতিফলিত তরঙ্গের দশাতে ফেজ ডিফারেন্স হয়ে যায় 180 ডিগ্রি। 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয় কারণ তরঙ্গ তার যে কম্পনের দিকটা চেঞ্জ করে ফেলে। এখানে সবাই কাঁপছে এই বরাবর কাঁপছিল, এখানে সেই কণাগুলোই আবার কাঁপছে কোন দিকে, উল্টো দিকে। তাহলে কত দশা পার্থক্য হচ্ছে, 180 ডিগ্রি। আর তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে যে তুমি এক্ষুনি পয়েন্ট আউট করলে যে যেটা যাচ্ছিল ধনাত্মক এক্স অক্ষ বরাবর, সেটা এখন কোন দিকে যাচ্ছে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে প্রতিফলকে প্রতিফলনের ফলে দুটো জিনিস এক্সট্রা অ্যাড হচ্ছে। তাহলে আপতিত তরঙ্গ যদি এটা ধরি, প্রতিফলনের দরুন, ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রতিফলনের দরুন দরুন দুটি এক্সট্রা পয়েন্টস অ্যাড করতে হবে। কি কি? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেকশন অফ দ্য রিফ্লেক্টেড ওয়েভ, অফ দ্য প্রতিফলিত প্রতিফলিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গের যে দিক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক্সট্রা অ্যাডিশন, এক্সট্রা অ্যাডিশন অফ পাই দশা পার্থক্য। তার কারণ কি, মাধ্যমের কণাগুলো আগে কাঁপছিল যে দিকে, ঠিক প্রতিফলনের পরে কণাগুলো তার বিপরীত দিকে কম্পিত হতে শুরু করবে, এক্স্যাক্টলি আফটার দা রিফ্লেকশন। তার মানে এখানে হচ্ছে ফাই, ডেল্টা ফাই একটা অ্যাড করব, পাই এটা অ্যাড করতে হবে, আর ডাইরেকশনটা হয়ে যাবে মাইনাস, মানে পজিটিভ যদি যায় তাহলে নেগেটিভ হবে, উল্টো হবে। তাহলে আমার আপতিত রশ্মি, আপতিত তরঙ্গটা যদি এরকম হয়, আপতিত তরঙ্গ যদি তোমার y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়, তাহলে প্রতিফলিতটা কি হবে গো? প্রতিফলিত হওয়ার সময়ও কণাগুলো y অক্ষ বরাবরই কাঁপছে, তাহলে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি, বলো কি হবে, ওমেগা টি, তারপর ওমেগা টি কি হবে, প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, প্লাস হবে, ডাইরেকশন নেগেটিভ হলো, তাহলে প্লাস কে এক্স, আর দশা পার্থক্য কত অ্যাড হবে, তাহলে প্লাস পাই। দিস ইজ দ্য প্রতিফলিত তরঙ্গ। তার মানে এটা সমান দেখো সাইন, সাইনকে পাই অ্যাড যদি করে দাও তাহলে কত হয় গো, সাইন অল সাইন ট্যান, ট্যানের ঘরে সাইন চলে যাচ্ছে, মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটা হচ্ছে ইকুয়েশন। ওকে, নাকি ভুল লিখলাম? কি বলছে? যা হোক এটা হবে, ঠিক আছে, যা বলেছে বলেছে, নানা রকম বলেছে। যেটা হয়, যেটা প্রশ্নে পড়ে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, এই দুটো জিনিস অ্যাড করা। এবার যদি কোনো জায়গায় ধাক্কা না খায় তাহলে কি হবে, ধাক্কা না খেলে পাই অ্যাডিশন হবে না, বিপরীত দিকের তরঙ্গ হলে তো ফালতু ফালতু কথা লিখেছে। এনিওয়ে, দিস ইজ দ্য থিং ইউ নিড টু রিমেম্বার। নাও এবার হচ্ছে প্রতিধ্বনি। এটা তোমরা সেই ছোটবেলা থেকে ক্লাস মনে হয় 4-5 থেকে পড়ছো। এই প্রতিধ্বনিটা যেহেতু রয়েছে তা পড়িয়ে দিই, ইকো।
ইকোটা কি জিনিস? কোনো একটা শব্দ আমি করলাম, সেটা প্রতিফলিত হয়ে আমার কানে আবার যদি আলাদা করে ফেরত আসে, তাহলে আমি বলবো যে আমি প্রতিধ্বনি শুনতে পেয়েছি। ঠিক আবার আলাদা করে ফেরত আসে। এই কথাটার মানেটার মধ্যে মানুষের কানের ক্ষমতার একটা রিলেশন আছে। মানে হচ্ছে ধরে নাও আমি এই যে কথা তোমাদেরকে পড়াচ্ছি, আমার চারিদিকে তো দেওয়াল আছে। তারা তো রিফ্লেক্ট করছে। তাহলে আমি আমার কথাটাকে বারবার আলাদা করে শুনতে পাচ্ছি না কেন? কেউ বলতে পারবে? বা আমি তোমাকে বলছি, আজকে শ্রেয়া ঘোষাল যিনি যে মানে গানের ক্ষেত্রে সরস্বতীর মতো, আমাদের অরিজিৎ সিং যেমন গানের ক্ষেত্রে সরস্বতী যেন ওর গলায় ভর করেছে এরকম দেখে মনে হয়। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তো এই ধরনের যে গায়ক গায়িকারা এত টাকা পায় কেন? তাদেরকে আমরা এত ভালো গায়ক গায়িকা বলছি কেন? কি এমন আমাদের ক্ষমতার অভাব আছে যার জন্য আমরা ভালো গায়ক গায়িকাদের প্রতি প্রচন্ড পরিমাণে আহ, কি বলবো আমরা ওদের ওদের গানের গলার ভালোবাসায় পড়ে যায়? কি এমন আমাদের অক্ষমতা আছে? আমাদের একটা অক্ষমতার জন্যেই কিন্তু সবাই বিখ্যাত হয়ে যাচ্ছে। সেটা কি বলতে পারবে কেউ? বলো, যা মনে হয় বলো। কোন রকম কোনো লজ্জা টজ্জা পাওয়া, বলো। নো, দিস ইজ এ এটা সোশ্যাল ডিসকাশনে চলে গেল। আমি ফিজিক্স দিয়েই বলার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়ায় যে কোনো জিনিসই তোমার খুব বেশি দিন ধরে চলে না। কোনো একটা নতুন জিনিস যদি তুমি সোশ্যাল মিডিয়ায় নতুন ধরনের করো, ইফ দিস ইজ নট কনসিস্টেন্ট সাস্টেন, তাহলে সেটা বেশি দিন চলে না। কিন্তু ধরে নাও বেশ বেশি দিন ধরে একটা বিশাল স্কিল নিয়ে বিভিন্ন ধরনের গানের গলায়, বিভিন্ন গানের সাথে সাথে আমাদেরকে যে চলার পথে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের গান আমরা প্রায় সবাই শুনছি। এগুলোর কারণ হচ্ছে আমাদের একটা অক্ষমতা। সেটা কি তোমরা জানো? গলার কম্পনের সাথে কি সম্পর্ক বলো? কম্পন, কম্পাঙ্ক এগুলো বলতে পারো, কিন্তু তার সাথে সাথেও একটা জিনিস আমি কি বলতে পারি যে যদি কেউ বলে যে ধরো কেউ একজন গান গাইছে, আমার বেলা যে যায়, সাপোজ এরকম গান গাইছে, আমার বেলা যে যায় সাজবেলা, তো এই গানটা আমি ধরে নাও বাই চান্স এরকম শুনছি, আ আ আ আ মা আ আ আর বেলা যা আয়, এরকম কি আমি শুনতে পারি? কি ইয়ার কি করছি না, দিস ইজ ইম্পর্টেন্ট। যে কারণে অডিও এবং ভিডিও বিখ্যাত। ভিডিও মানে কি জানো তোমরা? দেখো, তোমরা এই জিনিসটা সম্বন্ধে শোনোনি, শ্রুতি নির্বন্ধ। পারসিস্টেন্স অফ হিয়ারিং। বলতে পারবে কেউ এটা মানে কি? তার মধ্যে বললে কি হয় ভেবে দেখেছিস? শোনা যায় না নয়, তার মধ্যে শুনলে কি হয় আবার বল। কি শনাক্ত করতে পারি না? কিভাবে শনাক্ত করতে পারি না? পৃথক ভাবে শনাক্ত করতে পারি না। দিস ইজ ইম্পর্টেন্ট। যে আমাদের কানের অক্ষমতা এটাই যে ১-১০ সেকেন্ডের মধ্যে যদি দুটো শব্দ বা শব্দের ভাগ এসে কানে পৌঁছায়, তাহলে কান ক্যান নট ডিফারেন্সিয়েট ইট। কান সেটাকে, আমাদের ব্রেন সেটাকে আলাদা করতে পারে না। তার জন্যই গানের সুর হয়। নাহলে তো আমরা সব কাটা 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 শুনতাম। আর দৃষ্টি নির্বন্ধ মানে কি জানো? দৃষ্টি নির্বন্ধ, পারসিস্টেন্স অফ ভিশন।
এটা কি? এটাও তাই। ১-১ সেকেন্ডের মধ্যে যদি আলাদা আরেকটা ফটো চলে আসে, তাহলে সেই দুটো ফটোকে আমরা পৃথকভাবে দেখতে পারবো না। তার মানে আমরা যে ভিডিওগুলো দেখি, আমরা যে বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করি এবং দেখি, দিস ভিডিও আর জাস্ট ফটোস। এগুলো হচ্ছে ফটো খাট, 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 খাট করে ফটো তুলছে। যে ফটোগুলো দুটো পরপর ফটো তোলার মধ্যে টাইমটা ১-১ সেকেন্ডের কম। তাহলে ভিডিও মানে হচ্ছে এ কালেকশন অফ ফটোস, কালেকশন অফ ফটোস যেগুলো ক্লিকড উইদিন 1/10 সেকেন্ড। পট, 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 পট করে পরপর যে ফটোগুলো সেগুলো ১-১ সেকেন্ডের মধ্যে তোলা। তাই জন্য আমরা আলাদা আলাদা করে দেখতে পাই না ভিডিও ফটোগুলো। আমরা একসাথে পুরো জিনিসটাকে স্মুথ ইউনিফর্ম দেখি এবং আমাদের চোখের আনন্দ হয়। সেজন্য কি সবসময় সব জিনিস খুব নিখুঁতভাবে জানা এবং দেখা এবং শোনার দরকার নেই। তাহলে জীবনের আনন্দ মাটি হয়। তো এই যে শ্রুতি নির্বন্ধ, এটার জন্যই কিন্তু আমরা প্রতিধ্বনি সবসময় শুনতে পাই না। প্রতিধ্বনি শুনতে গেলে আমাকে কি করতে হবে? আমার যে ধ্বনি, যেটা আমি সনক থেকে তৈরি করলাম, আমার গলার যে কর্ড গুলো আছে, ভোকাল কর্ড গুলো আছে, তার উপরে আমরা টেনে ফেনে ছিঁচড়ে চিৎকার করে আমি বার করলাম, সেই যে ধ্বনিটা তৈরি হলো, সেই ধ্বনিটা কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে বেরিয়েছে আমার মুখ থেকে, শুনবে আমার কান। যদি প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে আমার কানে চলে আসে ১-১ সেকেন্ডের মধ্যেখানে, তাহলে কিন্তু আমি আলাদা করে আমার ধ্বনিকে পুনরায় শুনতে পাবো না। তার মানে আমি আলাদা করে প্রতিধ্বনি শুনতে পাবো না। তাই প্রতিধ্বনি শুনতে গেলে আমার এই ধ্বনি আর রিফ্লেক্টেড ওয়েভ যেটা আসছে, তাদের মধ্যে একটা ডেফিনিট টাইমের ডিফারেন্স থাকা দরকার। যে ডিফারেন্সটা ন্যূনতম হচ্ছে, ন্যূনতম ডিফারেন্স কত হওয়া দরকার? ন্যূনতম হওয়া দরকার ১-১ সেকেন্ড। যদি না হয় আমরা একসাথে শুনবো। যদি হয় তাহলে আমরা সেপারেট শুনবো এবং শনাক্ত করব। তার মানে আমরা যদি সেপারেটলি শুনি এবং শনাক্ত করতে পারি, তাহলে আমরা বলবো আমরা প্রতিধ্বনি শুনতে পেরেছি। বুঝ গয়া? সুমিয়া, বুঝেছিস? কিরে, সুমিয়া পালিয়ে গেছে। এখন রেডি হতে লেগেছে। দেরি হয়ে যাচ্ছে। আর কতক্ষণ দাঁড়া, তোদের ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। 11:38। নীলিমা টিলিমা আছিস না, সবাই পালালি? আছেন? যা, এই পাতাটা ইরেজ হয়ে গেল রে। ছি, 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 ছি। তাহলে আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা বললাম প্রতিধ্বনি পড়ছি। প্রতিধ্বনিতে আমরা দেখলাম যে প্রতিফলক, তাহলে একটা হচ্ছে স্বনক, মানে হচ্ছে যে শব্দ তৈরি করে, আর একটা হচ্ছে শ্রোতা, এ হচ্ছে শুনে, শব্দ শুনে। বুঝতে পারলেই হলো। তাহলে এইখান থেকে ধরে নাও সোর্স, এটা হচ্ছে সোর্স, SOURCE, এটা হচ্ছে অবজারভার। এটা হচ্ছে সোর্স থেকে শব্দ তৈরি হলো, তৈরি হয়ে গেল। এটা হচ্ছে প্রতিফলক, বড় প্রতিফলক, শব্দের ক্ষেত্রে বড় প্রতিফলক লাগে। তারপর আবার ধরে নাও ফিরে এলো। এই যে ফিরে আসাটা, সেটা আলাদা কালি দিয়ে করি, এইদিকে ফিরে এলো। এই যে টাইমটা লাগবে, এটা T1 আর এটা যদি T2 টাইম হয়, এখানে ধরে নাও অবজারভার এখানে আছে, এটা সোর্স আর অবজারভার একই জায়গায় আছে, তাহলে T1 প্লাস T2, এটা মিনিমাম ১-১ সেকেন্ড হতে হবে, যাতে করে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই। তাহলে প্রতিধ্বনি শোনার শর্ত কি? কিন্তু এখানেও আবার একটু তফাৎ আছে। তাহলে আমরা যদি দেখি, এগুলো হচ্ছে কিন্তু সেই শব্দ যেগুলো হচ্ছে তোমার একমাত্রিক শব্দ, মানে জাস্ট আ উ ই এরকম করছি, এই শব্দগুলো। কিন্তু কোনো গোটা শব্দ, ধরো তুমি বলছো আমি, পাহাড় থেকে ছুটে আসছে আমি, তুমি ধরো করে চিৎকার করলে আটা ফেরত হলো, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমি বা কোনো একটা
ধরে নাও যে শব্দগুলোর সিলেবল ভাগ আছে, মোনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এরকম হয়। ধরে নাও আমি, এটা দুটো সিলেবল আছে। একটা সিলেবল আছে। আমরা, আমরা এটাও দুটো সিলেবল। আমরা যাব, চারটে সিলেবল। এইরকম ধরনের যদি সিলেবল গোটা কথা আমি ফেরত চাই, তাহলে কিন্তু ডিস্টেন্সটা আরো বেশি 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 দরকার। সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তাহলে প্রথমে আমরা ডিসকাস করব মোনোসিলেবল। মোনোসিলেবল শব্দ কিরকম, যেমন উ, ই, এই যে শব্দগুলো আমরা চিৎকার করে এরকম আওয়াজ করছি, এগুলো হচ্ছে মোনোসিলেবল, মানে একমাত্রিক। বাংলায় কি বলে? একমাত্রিক। এবং না এগুলো যা বাবা। একমাত্রিক এবং ক্ষণস্থায়ী যদি হয়, তাদের ক্ষেত্রে কত দরকার? এটা হচ্ছে সোর্স, ওটাই অবজারভার, এটা প্রতিফলক। তাহলে এখান থেকে শব্দ যাবে, আবার শব্দ আসবে। এই যে যেতে যে টাইম লাগবে টি, আসতেও টাইম লাগবে টি, তাহলে 2t টাইম লাগলো। এইটুকুর মধ্যে শব্দকে এই যে গেল এলো, তার মধ্যে এই 2tটা হতে হবে 1/10। তাহলে 2t শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/10। এটা হচ্ছে শর্ত, প্রতিধ্বনি শোনার শর্ত। তাহলে 2t যদি এটা হয়, তাহলে ডিস্টেন্স কতটা হবে? এটা যদি x ডিস্টেন্স হয়, এদের দুজনের মধ্যে দূরত্ব যদি x হয়, শব্দের বেগ যদি শব্দের বেগ যদি তোমার v হয়, তাহলে x ইকুয়াল টু হচ্ছে vt। x ইকুয়াল টু vt। তাহলে এখানে আমরা v দিয়ে গুণ করে দিই, v গুণ করে দিই দুই পক্ষে, তাহলে কত হবে? v গুণ করে দিলে হবে 2vt গ্রেটার দ্যান ইকুয়াল টু v/10। তাহলে vt ইকুয়াল টু x, সেটা আমার চাই। তাহলে vt ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল টু v/20। তাহলে এটাই আমার x। তাহলে x শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু v/20। x মানে হচ্ছে প্রতিফলকের দূরত্ব, ন্যূনতম দূরত্ব। x হচ্ছে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। তাহলে v যদি কত হয়? v ধরে নাও 330 বা 332 মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে এখানে x মিনিমাম যদি আমি বলি, তাহলে গ্রেটার দ্যানের জায়গায় ইকুয়াল করব। তাহলে 332/20 এত মিটার। তাহলে সেটা কত হবে গো? কিছু একটা হবে। আহ 2 দিয়ে কাটলে হচ্ছে 16×2 = 32, আর 2 × 6 = 12, 16.6 মিটার, 16.5, 16.6 এরকম কিছু একটা হয়। ঠিক। এবার যদি বোধগম্য শব্দ হয়, তাহলে কত হবে? তাহলে মনোসিলেবল যদি হয়, আমরা জানি যে মানুষ কিন্তু 1 সেকেন্ডে 5টার বেশি তোমার সিলেবল উচ্চারণ করতে পারে না। তাহলে মানুষের বলার ক্ষেত্রে 1/5 সেকেন্ডের মধ্যে যদি দুটো সেপারেট আওয়াজ বার করে, তাহলে দুটো কিন্তু একসাথে জুড়ে যাবে, ওয়াও 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 এরকম হয়ে যাবে। মানে তুই ধর বলতে চাইছিস তুমি ভাত খাও, এবার তুই তাড়াতাড়ি বলে দাও, তো এরকম হয়, তুমি ভাত খাও। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে না। তাহলে মানুষের শুনতেও যেমন 1/10 সেকেন্ডের মধ্যে মধ্যে যদি দুটো পড়ে যায়, তাহলে আওয়াজটা পৃথকভাবে সে সেন্স করতে পারে না। তেমন মানুষ যখন মুখ দিয়ে উচ্চারণ করে, তখন 1 সেকেন্ডে 5টা সিলেবলের বেশি যদি উচ্চারণ করে ফেলে, তাহলে কোনো সিলেবলকেই ভালো করে আলাদা করে পৃথকভাবে বোঝা যায় না। তাহলে যদি গোটা গোটা সাউন্ড হয়, গোটা গোটা সাউন্ড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই টিটা হবে 1/5 সেকেন্ড, যেটা 1/10 সেকেন্ড ছিল। কেন? তার কারণ হচ্ছে মানুষ 1 সেকেন্ডে 5টি সিলেবলের বেশি বেশি উচ্চারণ করতে পারে না। উচ্চারণ করতে পারতে পারে, করলে তাদের পৃথক বোঝা যায় না, তাদের পৃথক করে বোঝা যায় না।
বোঝা যায় না। তাহলে পৃথক বুঝতে পারবো বলেই তো আমি প্রতিধ্বনির নাম দিয়েছি। তাহলে এখানে ডিসট্যান্সটা আর ১ এর ১০ দিয়ে হলো না, এটা শোনার ক্ষেত্রে হলো না, এটা বলার জন্য হলো ১ এর ৫ সেকেন্ড। তার মানে ডিসট্যান্স তাহলে দ্বিগুণ হবে। তাহলে ডিসট্যান্স হবে দ্বিগুণ। বুঝেছ? হুম? খুব সুন্দর লাগছে। ডিসট্যান্স হবে দ্বিগুণ। ঠিক আছে? তাহলে এখানে মিনিমাম কত হবে? এখানে মনোসিলেবলের ক্ষেত্রে, মনোসিলেবলের ক্ষেত্রে কত হবে বলো? এখানে হবে এক্স মিন সমান হবে ভি বাই 5। তার মানে আমার যে 16.6 ছিল তার দ্বিগুণ হবে ইন্টু 2। তার মানে 33.2 মিটার হবে। বলো, খুব ভালো লাগছে। ওকে, এইগুলো দিয়ে দুটো এক্সাম্পল আছে, এই দুটো এক্সাম্পল তোমাদের হোমওয়ার্ক দেবো। সেটা হচ্ছে যে ধরে নাও এই প্রতিধ্বনি দিয়ে আমরা অনেক কিছু মাপতে পারি। প্রতিধ্বনি দিয়ে, প্রতিধ্বনির কিছু ব্যবহারিক, এগুলো তোমরা, আমি বেশি ভাঁটালাম, কিন্তু তোমাদের এগুলো নিশ্চয়ই তোমরা 9-10-এ পড়েছো। বেশি কথা বলার দরকার ছিল না, তাও যেহেতু রয়ে গেছে আমি বলে দিলাম। ব্যবহারিক কিছু প্রয়োগ রয়েছে। প্রতিধ্বনি দিয়ে আমরা অনেক কিছু জিনিস নির্ণয় করতে পারি। যেমন ধরো না, 1 নাম্বার হচ্ছে কোন একটা জাহাজ, জলজাহাজের গভীরতা। জলজাহাজ যখন যাচ্ছে, জলজাহাজ সেটা কত গভীর জলে রয়েছে, কত গভীরতার জলে ভাসছে সেটা জানতে পারা যায়। সেটা জানা যায় কি করে? এরকম একটা জলজাহাজ ভেসে আছে জলের মধ্যে, এখানে ধরে নাও জল, এইটা ধরে নাও এতটা পুরো জল আছে, আর এইটা ধরে নাও এখানে ল্যান্ড নিচে। তাহলে এখান থেকে তোমার ধরে নাও সোর্স, আর এখানে ধরে নাও অবজারভার বা একটা কোনো একটা জিনিস রয়েছে যেটা দিয়ে ওটাকে ডিটেক্ট করবে, ডিটেক্টর। তাহলে এই সোর্স যখন শব্দ ছাড়বে এইদিকেও ছাড়বে, এইদিকেও ছাড়বে, বিভিন্ন দিকে ছাড়বে শব্দ। তার মধ্যে একটা পার্টিকুলার শব্দ এইদিকে এসে এখানে যাবে। তো এই যে এখানে যদি বেগটা আমার জানা থাকে ভি, তাহলে এইটা হচ্ছে ভি টি, টি টাইমে পুরোটা যাবে, তার অর্ধেক এখানে যাবে, তাহলে ভিটি বাই 2। আর এটা হচ্ছে ভিটি বাই 2। যদি এই সোর্স থেকে অবজারভারের মধ্যে টাইম লাগে টি, তাহলে এইটুকু এ ও আসতে টি বাই 2 টাইম লাগবে, ও বি যেতে টি বাই 2। তাহলে এইটা হলো। আর ডেপথটা যদি তোমার ধরে নাও ডি হয়, আর জাহাজের এই লেন্থটা তো আমরা জাহাজ তৈরি করার সময় আমাদের জানা, তাহলে এইটা যদি এল হয়, তাহলে এইটুকু হবে তোমার এল বাই 2। তাহলে এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের অতিভুজ হচ্ছে ভিটি বাই 2, ভূমি হচ্ছে এল বাই 2, ডি হচ্ছে ধরে নাও গভীরতা বা উচ্চতা। তাহলে ডি সমান রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার ভিটি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এল বাই 2 এর হোল স্কোয়ার, বেরিয়ে গেল ডি। এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিও। এরোপ্লেনের উচ্চতা, কত উঁচুতে এরোপ্লেন উঠছে সেটা জানতে পারি। কত উঁচুতে এরোপ্লেন উঠছে তা এরোপ্লেন জানতে পারে, উঠছে সেটা জানা যায়। ধরে নাও এটা হচ্ছে ভূমি, এটা ধরে নাও পৃথিবীর ভূমি। এখানে এরোপ্লেন যখন যাচ্ছিল, এখানে এরোপ্লেনটা তখন সাউন্ড ছেড়েছে, নিয়ে সাউন্ড বিভিন্ন দিকে গেছে। তারপর দেখলো একটা সাউন্ড সে শুনতে পেলো কিছুক্ষণ টাইম পর, যখন এরোপ্লেনটা এখানে চলে এসছে, এখানে শুনেছে, সাউন্ডটা শুনেছে। তাহলে এখানে একটা সাউন্ড ছেড়েছে, এখানে শুনতে পেয়েছে। তাহলে যে টি টাইমে এইটুকুতে এরোপ্লেন এতটা গেছে টি সময়ে, আর এইদিকে তরঙ্গ গেছে টি সময়ে, এদিকে তরঙ্গ গেছে, এদিকে এরোপ্লেন গেছে। তাহলে এরোপ্লেনের বেগ ধরলাম, এরোপ্লেন স্পিড যেটা, সেই স্পিডটা ধরলাম ছোট হাতের ভি। আর তরঙ্গের বেগ বা শব্দের বেগ ধরলাম, শব্দের বেগ ধরলাম ধরে নাও বড় হাতের ভি। তাহলে এটা টি টাইমে ঘটেছে, তাহলে এটা এ ও বি যদি হয়, তাহলে এ ও বি এই দূরত্বটা তরঙ্গ গেছে, তরঙ্গ গেছে টি সময়ে। আবার এ বি দূরত্ব এরোপ্লেন গেছে টি সময়ে, টি সময়ে গেছে। তাহলে এই ডিস্টেন্সটা এ বি সমান হচ্ছে এরোপ্লেনের বেগ ইন্টু টি। তাহলে এর অর্ধেকটা যেটা, এর অর্ধেকটা যেটা হবে
এই ডিস্টেন্সটা হবে ভি টি বাই টু, তার অর্ধেক। তরঙ্গের এই যে পার্টটা হবে তরঙ্গের বেগ ইন্টু টি বাই টু, কারণ এই টোটালটা যেতে টি টাইম লেগেছে। তাহলে হাইট এইচ সমান বার করব কি, এই ত্রিভুজ থেকে বার করব, এটা যদি পি নাম দাও, এ ও পি ত্রিভুজ থেকে বার করব। কি বের করব? হাইট সমান রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে টি বাই টু রুট ওভার অফ বড় হাতের ভি স্কোয়ার মাইনাস ছোট হাতের ভি স্কোয়ার। এই সমস্ত কিছু তোমার জিনিসপত্র রয়েছে, সেই জিনিসগুলো আমরা করব। এখানে তোমাদের কাছে গাণিতিক সমস্যা এবং সমাধান এখানে যেগুলো করে দেওয়া আছে, বিবিধ এবং গাণিতিক, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, দেখো আমার এখানে 852 পেজ, 1 থেকে 9টা রয়েছে, 1 to 9 সলভ প্রবলেম যেগুলো আছে সেগুলো সবকটা। আর বিবিধ যেটা দেওয়া আছে, তারপরে আছে বিবিধ পুরো চ্যাপ্টারের যেটা দেওয়া আছে, সেটা মোটামুটি তোমার এখান থেকে ধরে নাও কটা দেওয়া আছে, এখানে রয়েছে তোমার টোটাল 19টা। তো 19 প্রবলেমস, এগুলোর মধ্যে যতগুলো তোমরা দেখতে পারবে ততগুলো, এগুলো খুব ইজি, পটাপট পটাপট করবে। এক দুটো একটু টাফ লাগবে, সেগুলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থাকতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করবো। তো এগুলো তোমরা পড়ো। আমরা এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো থাকবে, সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব অফলাইন ক্লাসে। এর প্রবলেমস আমরা ডিসকাস করে নেব অফলাইন ক্লাসে। আমরা এর পরে শব্দটা পড়ে নেব। শব্দটা একটা ক্লাসে আমরা শব্দের যা কিছু আছে, বেগ ঠেক হেন তেন, এগুলো আমরা পড়ে ফেলতে পারবো। শব্দের বেগ পড়ার পর তাহলে আমরা নেক্সট ক্লাসটা করব, নেক্সট হচ্ছে টুইসডে টিউসডে। তো টিউসডেতে তোমার রাত্রিবেলা 8:30 to 9 PM ওরকম টাইমে আমরা ক্লাস করব। তার আগে যে বা যারা অনলাইন ক্লাস করনি তারা কিন্তু প্লিজ কমপ্লিট করে নাও। বাই। ভালো করে সরস্বতী পুজো কাটাও, পাঞ্জাবি পরো।